বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুরা, হিসাব বিজ্ঞান পরিচিতি বিষয় হিসাব সমীকরণ, এসএসসি হিসাব বিজ্ঞান প্রথম পত্র, লেকচার 2। তো শুরু করা যাক। হিসাব সমীকরণ কি আপনাদের এখানে বুঝতে হবে, সমীকরণটা কেন এবং কি। হিসাব সমীকরণ হচ্ছে দুতরফা দাখিলার পদ্ধতি অনুযায়ী লেনদেনের ডেবিট ক্রেডিটের দুটি পক্ষ, এক পক্ষ দাতা আর এক পক্ষ গ্রহীতা। এই তথ্যের উপর ভিত্তি করে সমপরিমাণ টাকা দ্বারা এক পক্ষকে ডেবিট এবং অন্য পক্ষকে ক্রেডিট হয়। আধুনিক হিসাববিদগণ হিসাব বিজ্ঞানের এই নীতির উপর ভিত্তি করে যে গাণিতিক সূত্র প্রকাশ করেছেন তা হিসাব সমীকরণ নামে পরিচিত। এই সূত্র অনুযায়ী মোট সম্পদের পরিমাণ এবং মোট দায় ও মালিকানা সত্ত্বের পরিমাণ সব সময় সমান হবে। তো হিসাব সমীকরণ কি? এটা মূলত অ্যাসেট ইকুয়াল টু লায়াবিলিটি যোগ অনার ইকুইটি, বা এ ইকুয়াল টু এল যোগ ওই। তো এ হচ্ছে অ্যাসেট বা সম্পদ সমূহ, এল হচ্ছে লায়াবিলিটি দায় সমূহ, ওই হচ্ছে অনার্স ইকুইটি মালিকানা সত্ত্ব। তো বন্ধুরা, এই জিনিসটা একটু ভালো মতো মনে রাখতে হবে। এটা লাইফ টাইম, তার কারণ যে কোনো অ্যাকাউন্টিং ফাইন্যান্সের ভাইভা পরীক্ষা দিতে গেলে এইটা আপনাদের প্রশ্নটা থাকতে পারে। হিসাব সমীকরণকে অনার ইকুইটি অর্থাৎ মালিকানা সত্ত্ব হ্রাস বৃদ্ধির কারণ বিচার করলে সমীকরণটি আরও বড় হবে। যেমন অ্যাসেট ইকুয়াল টু লায়াবিলিটিস অনার্স ক্যাপিটাল, অনার্স ক্যাপিটাল থেকে অনার্স ড্রয়িং যেটা সেটা বাদ যায়, বিয়োগ অনার্স ড্রয়িং, প্লাস যদি আমি আয় করি সেটা আয় হবে মাইনাস এক্সপেন্সেস বা খরচ। অর্থাৎ আপনার সম্পদ তো সম্পদই, সম্পদ ছাড়া অনার্স ইকুইটি যেটা সেটা হচ্ছে মালিক যে মূলধন ইনভেস্ট করে সেটা মূলত লাভের জন্য। এই মূলধন ইনভেস্ট করার পরে এখান থেকে মালিক যেটা নিবে অথবা যেটা খরচ হবে সেটা বিয়োগ হবে, এবং যেটা আয় করবে সেটা তার অনার্স ইকুইটির সাথে যোগ হবে। এখন সম্পদ মূলত দুই ধরনের হয়, একটা চলতি সম্পদ, একটা স্থায়ী সম্পদ, অর্থাৎ কারেন্ট অ্যাসেট আর একটা হচ্ছে নন কারেন্ট অর ফিক্সড অ্যাসেট। তখন চলতি সম্পদ কি? চলতি সম্পদ হচ্ছে যেটা এক বছরের ভিতরে সেটাকে মানে ভাঙানো যায় বা রিকভার করা যায়, যেটা নগদ অর্থ, ক্যাশ, তারপরে ব্যাংকে জমা, ব্যাংকে যে টাকা আছে সেটা, প্রাপ্য হিসাব বা দেনাদারের বিন্দু যেটা আমি অন্যান্য লোকজনের কাছে পাবো, বা কিছু অগ্রিম থাকতে পারে ইত্যাদি। স্থায়ী সম্পদ হচ্ছে দুই ধরনের, একটা দৃশ্যমান সম্পদ আর একটা হচ্ছে অদৃশ্যমান সম্পদ। তাহলে দৃশ্যমান কোনটা? যেমন আসবাবপত্র বা ফার্নিচার, যন্ত্রপাতি, অফিস ইকুইপমেন্ট, এটা জমি, ল্যান্ড, দালান কোঠা, বিল্ডিং, মোটর গাড়ি বা কার অথবা ভিকেল, অফিস সরঞ্জাম, অফিস ইকুইপমেন্ট ইত্যাদি। আর অদৃশ্যমান হচ্ছে যেটা দেখা যায় না কিন্তু অনুভব করা যায়, যেটা যেমন সুনামটা কি হয় এইটা। ট্রেডমার্ক হচ্ছে আপনার কোম্পানির যে একটা ট্রেডমার্ক থাকে, এইটা। এগুলো হচ্ছে স্থায়ী সম্পত্তি। দায়ও দুই ধরনের, চলতি বা স্বল্পমেয়াদী, আর একটা হচ্ছে দীর্ঘমেয়াদী দায়। চলতি স্বল্পমেয়াদী যেটা এক বছর ভিতরে পরিশোধযোগ্য, আর দীর্ঘমেয়াদী হচ্ছে যেটা একের অধিক বছরের মধ্যে পরিশোধ করতে হয়। যেমন চলতি সম্পদ, চলতি দায় হচ্ছে প্রদেয় হিসাব, পাওনাদার বৃন্দ, বকেয়া খরচাবলী ইত্যাদি। দীর্ঘমেয়াদী দায় হচ্ছে ব্যাংক ঋণ, বন্ধকি ঋণ ইত্যাদি। মালিকানা সত্ত্ব, এইটা একটু ভালো মতো বুঝতে হবে যে প্রতিষ্ঠানের মোট সম্পত্তি হতে তৃতীয় পক্ষের দায় বা দাবি বাদ দিলে যা থাকে তাই মালিকানা সত্ত্ব। মূলধন ও আয় দ্বারা মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়। যেমন আমি যদি কোনো মূলধন ইনভেস্ট করি বা ব্যবসায় কোনো প্রতিষ্ঠানে টাকা ঢুকাই তাইলে আমার মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে। আবার যদি আমি ব্যবসার মাধ্যমে কোনো আয় করি সেটা আমার মালিকানা সত্ত্ব বৃদ্ধি করবে। কিন্তু যদি উত্তোলন করি অথবা ব্যবসার প্রয়োজনে খরচ করি তাহলে সেটা মালিকানা সত্ত্ব হ্রাস পাবে। এখন আয় কি? প্রতিষ্ঠানের আয় হলো সম্পদের আন্তঃপ্রবাহ যা পণ্য বিক্রয় ও সেবার মাধ্যমে সৃষ্টি হয়। তাহলে আয়টা হচ্ছে আমার প্রতিষ্ঠানের কোনো বিক্রয় অথবা কোনো সেবা এর মাধ্যমে সৃষ্টি হয়। খরচ, প্রতিষ্ঠানের রাজস্ব আয়ের জন্য যে ব্যয় করা হয় তাই খরচটা কি হতে পারে? যেমন আমি
প্রতিষ্ঠানের ব্যবসার জন্য কোনো পণ্য ক্রয় করলাম, এটা একটা খরচ। বেতন দিলাম, সেটা একটা খরচ। বাড়ি ভাড়া দিলাম বা অফিস ভাড়া দিলাম, এটা একটা খরচ। স্টেশনে ব্যয় করলাম, এটা একটা খরচ ইত্যাদি। খরচের ফলে সম্পদের হ্রাস ও দায়ের বৃদ্ধি ঘটে। উত্তোলনটা কি? উত্তোলনটা হচ্ছে মালিক তার ব্যক্তিগত প্রয়োজনে প্রতিষ্ঠান থেকে নগদ অর্থ বলি, পণ্য বলি, সম্পদ বলি, অন্যান্য যা কিছু আর্থিক সুবিধা গ্রহণ করে বা প্রতিষ্ঠান থেকে নেয় সেটাকে উত্তোলন বলা হয়। উত্তোলন দ্বারা মালিকানা সত্ত্ব বা মূলধন হ্রাস পায়। এখন হিসাব সমীকরণে লেনদেনের প্রভাব, মানে লেনদেনের কি কি প্রভাব থাকে। যেমন এটা আপনার বেসিক জিনিস, খুব সাবধানে বুঝতে হবে এবং মনে রাখতে হবে। মোট সম্পদ যদি বাড়ে তাইলে মোট দায় অথবা মালিকানা সত্ত্ব বাড়বে, মানে ভাইস ভার্সা, আমার সম্পদ বাড়লে দায় বাড়বে। আবার যদি মোট সম্পদ কমে সেক্ষেত্রে আমার দায় বা মালিকানা সম্পদ কমবে। মানে আবার সম্পদ যদি একটি সম্পদ যদি বাড়ে সাথে সাথে অপর একটি সম্পদ বাড়বে, মানে সম্পদ যদি বাড়ে আর একটা সম্পদ কমবে। যেমন আমার ক্যাশ দিয়ে কোনো জিনিস ক্রয় করলাম, তাহলে আমার ক্যাশটা একটা সম্পদ, ক্যাশ দিয়ে হতে অ্যাসেট ক্রয় করলাম, তাহলে অ্যাসেট বাড়লো, অন্যদিকে আমার ক্যাশ কমে গেল, তাহলে একটা সম্পদ কমলো, একটা সম্পদ বাড়লো। মালিকানা সত্ত্ব বাড়লে মোট দায় কমবে, তারপর মালিকানা সত্ত্ব কমলে মোট দায় বাড়বে। এগুলা মনে রাখার বিষয়। এটা যখন আপনারা প্র্যাকটিক্যালি করবেন তখন আরও বুঝবেন। এখন আসেন কিছু ছকে বর্ণনা। দেখেন লেনদেনটা হচ্ছে কি, মিস্টার রহিম 25,000 টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করলো। তাহলে এখন বুঝতে হবে মিস্টার রহিম কি করছে। 25,000 টাকা মিস্টার রহিম যখন বিজনেসে দিল তখন বিজনেসে কি হচ্ছে, একে তো হলো 25,000 টাকা ক্যাশ বাড়লো, দুইতে হচ্ছে সে 25,000 টাকা বিজনেসে দিল মানে তার মালিকানা সত্ত্ব বাড়লো। তাইলে নগদ যেমন ডেবিট হচ্ছে আর মূলধন ক্রেডিট হচ্ছে, তার মানে কি আমার সম্পদও বাড়তিছে, অন্যদিকে মালিকানা সত্ত্বও বাড়তিছে। দেখে নাও যাক, অ্যাসেট বৃদ্ধি, অনার ইকুইটি বৃদ্ধি। তারপরে সেকেন্ড আসতেছে নগদে মেশিন ক্রয় 15,000 টাকা। তাহলে নগদে মেশিন ক্রয় কি হচ্ছে, আমার একদিকে একটা সম্পদ বাড়লো, মেশিন ক্রয় করলাম মানে সম্পদ বাড়লো, অন্যদিকে নগদ টাকা কমে গেল, তার মানে নগদান মেশিন হিসাব ডেবিট, নগদান ক্রেডিট, মানে একদিকে সম্পদ বৃদ্ধি আর একদিকে সম্পদের হ্রাস। অ্যাসেট বৃদ্ধি, অ্যাসেট হ্রাস। নাম্বার 3, বাকিতে আসবাবপত্র ক্রয় 10,000 টাকা। এখন দেখেন আসবাবপত্র আমার প্রতিষ্ঠানের সম্পদ, তাহলে আসবাবপত্র হিসাব মানে বাড়লো, সম্পদ বাড়লো। অন্যদিকে কি হচ্ছে, বাকিতে ক্রয় করা হয়েছে, বাকিতে ক্রয় করলে কি আমার পাওনাদার বাড়লো, মানে অন্য লোকজন আমার কাছে পাবে, তাহলে পাওনাদার বা প্রদেয় হিসাব ক্রেডিট হয়। তাহলে এক্ষেত্রে অ্যাসেট বৃদ্ধি পাইলো, আবার আমার লায়াবিলিটিস বৃদ্ধি পাইল। নাম্বার 4, মিস্টার রহিম 8,000 টাকায় পণ্য নগদে ক্রয় করে। তাহলে রহিম পণ্য নগদে ক্রয় করলে আমার কি হলো, ক্রয় হিসাব ডেবিট, মানে ক্রয় করলো আর ক্রয় বাড়লো, বা মাল কিনলাম মানে প্রতিষ্ঠানে মাল আসলো আর নগদ টাকা কমে গেল। তাহলে এটা কি হইলো, আমার একদিকে সম্পদ কমে গেল, অন্যদিকে মালিকানা সত্ত্ব কমে গেল। ক্রয় হিসাব, নগদান হিসাব। অনার্স ইকুইটি হ্রাস, অ্যাসেট হ্রাস। ধারে 5,000 টাকার পণ্য ক্রয়। তাহলে এটা দেখেন কি হচ্ছে, আমার ধারে যখন 5,000 টাকার আমি পণ্য ক্রয় করলাম, আমি যদি ওই সমীকরণটা ঠিকমতো মনে রাখতে পারি, তাহলে আমার পণ্য ক্রয় হলে ক্রয় হিসাব ডেবিট, আবার ওদিকে ধারে ক্রয় করলাম মানে অন্য লোকজন আমার কাছে টাকা পাবে, তাহলে পাওনাদার বা প্রদেয় হিসাব ক্রেডিট। পণ্য ক্রয় ডেবিট বা পণ্য ক্রয় বাড়লো, ক্রয় হিসাব ডেবিট আর হচ্ছে নগদান হিসাব ক্রেডিট। তো সেক্ষেত্রে আপনার অনার্স ইকুইটি হ্রাস পাইল, আবার আমার লায়াবিলিটিও বৃদ্ধি পাইল। নাম্বার 6, ধারে 10,000 টাকার পণ্য বিক্রয়। তাহলে পণ্য বিক্রয় করলে কি হচ্ছে, আমার ধারে বিক্রয় করলাম মানে পণ্য বিক্রয় করলাম, আমার পণ্য প্রতিষ্ঠান থেকে কমে গেল মানে ক্রেডিট। আর আমার যখন 10,000 টাকার পণ্য বিক্রয় করলাম ধারে, মানে আমি অন্য লোকজনের কাছে টাকা পাবো। তাহলে যদি টাকা পাই সেক্ষেত্রে আমার দেনাদার বা প্রাপ্য হিসাব ডেবিট হবে। তাহলে একদিকে আমার সম্পদ বাড়লো, অন্যদিকে আমার অনার্স ইকুইটিও বাড়লো। অ্যাসেট বৃদ্ধি, অনার্স ইকুইটি বৃদ্ধি। ওকে। নাম্বার 7,
নগদে 9,000 টাকা পণ্য বিক্রয় করে। তাহলে নগদ টাকায় পণ্য বিক্রি করলে কি হচ্ছে, আমার একদিকে আমার নগদ টাকা বৃদ্ধি পাইল, অন্যদিকে আমার মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাইল। তাহলে নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট হবে। এদিকে আমার অ্যাসেট বৃদ্ধি, অনার্স ইকুইটি বৃদ্ধি। নাম্বার 8, কর্মচারীর বেতন প্রদান করা হয়েছে 2500 টাকা। তাহলে বেতনটা কি হচ্ছে, আমার খরচ হিসাব। তাহলে বেতন দিলাম মানে বেতন ডেবিট হবে বা বেতন খরচ হবে, অন্যদিকে আমার ক্যাশ টাকা কমে যাবে। এদিকে তাহলে কি হচ্ছে, আমার বেতন ডেবিট, বেতনটা হচ্ছে আমার ব্যবসায়িক খরচ। তো ব্যবসায়িক খরচের কারণে আমার কি হয়, মালিকানা সত্ত্ব হ্রাস পায়, অন্যদিকে আমার সম্পত্তি হ্রাস পায়। অনার্স ইকুইটি হ্রাস, অ্যাসেট হ্রাস। নাম্বার 9, ব্যাংক থেকে ঋণ গ্রহণ 15,000 টাকা। তাহলে এখানে আমার ঋণ গ্রহণ করলে কি হচ্ছে, এক আমার ব্যাংকে টাকা বাড়ছে, আর অন্যদিকে আমার ব্যাংকের দায়ও বাড়ছে। তার মানে ব্যাংক ডেবিট, ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক ঋণ হিসাব ক্রেডিট। তাইলে আমার সম্পদও বাড়লো, দায়ও বাড়লো। নাম্বার 10, অফিস ভাড়া প্রদান 7,000 টাকা। তাহলে অফিস ভাড়া হচ্ছে আমার প্রতিষ্ঠানের খরচ। তাহলে অফিস ভাড়া বৃদ্ধি পাইল মানে খরচ দিলাম, মানে আমার অনার্স ইকুইটি কমে গেল, আর অন্যদিকে ক্যাশ কমে গেল, সম্পদও কমে গেল। তাহলে আমার নগদান ভাড়া হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। সেক্ষেত্রে আমার কি হচ্ছে, অনার্স ইকুইটি হ্রাস পাইল, অন্যদিকে আমার অ্যাসেটও হ্রাস পাইল। নাম্বার 11, ব্যবসা হতে মালিক 1,000 টাকা ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন করেছে। তাহলে উত্তোলন করলে কি হলো, মালিক যা কিছু উত্তোলন করে সেটা হচ্ছে উত্তোলন ডেবিট, আর নগদ টাকা নিল মানে প্রতিষ্ঠানের নগদ টাকা হ্রাস পাইল, নগদান হিসাব ক্রেডিট। তাহলে এখানে আমার মালিকানা সত্ত্ব হ্রাস অভাব গাণিতিক উদাহরণে বা টেবুলার বিশ্লেষণে বর্ণনা করি। তাহলে এখানে দেখেন প্রত্যেকটা যা যা করছি প্রত্যেকটা আমার প্রথমটা ছিল নগদ বাড়লো 25,000 টাকা, মানে যে ব্যবসা শুরু করলো, অন্যদিকে আমার মূলধন বাড়তিছে 25,000 টাকা। মন্তব্য, মূলধন বিনিয়োগ। সেকেন্ড, আমার দেখেন উদ্বৃত্ত 25,000 টাকা আমার ব্যালেন্স আসছে, আর এদিকে 15,000 টাকা যোগ 15,000 টাকা কমে গেছে, মেশিন 15,000 টাকা বেড়ে গেছে। তার মানে আমার কি হইল, যে আমার নতুন মেশিন ক্রয়। তার মানে মেশিন ক্রয়ের কারণে আমার 15,000 টাকা একদিকে ক্যাশ কমে গেছে, আর একদিকে আমার 15,000 টাকা সম্পদ বেড়ে গেছে। আর উদ্বৃত্ত যেটা আমার ব্যালেন্স, এই ব্যালেন্সটা যোগ বিয়োগ হয়ে চলে এসেছে। নেক্সট 3, উদ্বৃত্ত দেখেন আমার এটা যোগ বিয়োগ করে 10,000 টাকা, এটা হলো 10,000 টাকা ফার্নিচার আসবাবপত্র ক্রয় করছি, মানে ফার্নিচার আসলো, এই 15,000 টাকা এটা যোগ করে নামাইলাম। এখানে 25,000 টাকা। এখন আমি এই যে 10,000 টাকা আসবাবপত্র কিনলাম, সেটা কি করছি, ধারে কিনছি। ধারে কেনার কারণে যে পাওনা দেওয়া প্রদেয় হিসাব বেড়ে গেছে। তারপরে 4 নম্বর, 8,000 টাকার আমি পণ্য ক্রয়, এই দেখেন আমার পণ্য নগদে ক্রয় 8,000 টাকা। তাহলে 8,000 টাকা করলে কি হচ্ছে, আমার নগদ টাকা এই ব্যালেন্সটা আমি নিয়ে নিলাম 10,000, এই 10,000, 15,000, 15,000, 25, 25, 10, 10। এখন আমার পণ্য নগদে ক্রয় করলে কি হচ্ছে, আমার নগদ টাকা কমে গেল। আবার আমার যেহেতু পণ্য ক্রয় মূলধনের সাথে মানে আমার অনার্স ইকুইটিতে সম্পর্কিত, এই কারণে যে 8,000 টাকা মূলধন থেকে বিয়োগ দিলাম। এখন আমার ব্যালেন্সটা নিয়ে আসলাম, 2,000 টাকা থাকলো এখানে, এখানে 10,000 টাকা, এখানে 15,000 টাকা, এইখানে আমার 17,000, 8, 25 থেকে 8 17,000, আমার লায়াবিলিটি 10,000, এই 5,000 টাকার আবার আমি পণ্য ধারে ক্রয়। তাহলে ধারে ক্রয় করলে কি হচ্ছে, আমার ধার মানে 5,000 আবার পদেও বাড়লো 5,000, অন্যদিকে আমার মালিকানা সত্ত্ব 5,000 টাকা কমে গেল পণ্য ক্রয় করার কারণে। এখানে ব্যালেন্স যথারীতি চলে আসলো, এখানে আবার 10,000 টাকার প্রাপ্য হিসাব আসছে। তার মানে আমার দেখেন পণ্য ধারে বিক্রয়। তাহলে ধারে বিক্রয় কি হচ্ছে, আমার ব্যালেন্সটা যথারীতি আমি নিয়ে আসলাম, তারপরে ধারে পণ্য বিক্রয় করলে একে তোমার মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাইলো, অন্যদিকে আমি ধারে বিক্রয় করছি মানে লোকজনের কাছে টাকা পাবো, তাহলে দেনাদার বা প্রাপ্য হিসাব বেড়ে গেছে। তারপর নেক্সট হইল 9,000 টাকা
পণ্য নগদে বিক্রয়। এখন দেখেন 9,000 টাকা আমার ব্যালেন্সটা যথারীতি চলে আসছে। এখন 9,000 টাকা নগদে বিক্রি করলে আমার নগদ টাকা বেড়ে গেল, অন্যদিকে আমার বিক্রির কারণে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়, তাহলে মূলধনের সাথে 9,000 টাকা যোগ হয়ে গেল। নাম্বার 8, 2500 টাকা আমি বেতন প্রদান। তাহলে বেতন প্রদান 2500 টাকা। তাহলে প্রদান করলে কি হচ্ছে, আমার এখানে নগদ টাকা নগদে প্রদান করছি, নগদ টাকা কমে গেছে, অন্যদিকে মালিকানা সত্ত্বের সাথে সম্পর্কিত ধরনের মালিকানা সত্ত্ব 2500 টাকা কমে গেছে। তাহলে এখানে যথারীতি আমার ব্যালেন্সগুলো নিয়ে আসলাম। ব্যাংক থেকে ঋণ নিয়েছি 15,000 টাকা, এখানে আমার ব্যাংক থেকে ঋণ গ্রহণ 15,000 টাকা। তাহলে এখানে উদ্বৃত্ত যথারীতি সব চলে আসলো। 15,000 টাকা ঋণ গ্রহণ করলে ব্যাংকে আমার টাকা বেড়ে গেল, অন্যদিকে ব্যাংক ঋণ নেওয়াতে আমার দায়ও বেড়ে গেল। অফিস ভাড়া প্রদান 7,000 টাকা। তাহলে 7,000 টাকা অফিস ভাড়া প্রদান করার কারণে আমার নগদ টাকা কমে গেল, অন্যদিকে মালিকানা সত্ত্ব 7,000 টাকা কমে গেল। এখানে হচ্ছে উত্তোলন করেছে সে 1,000 টাকা, ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন 1,000 টাকা। তাহলে মালিক যখন উত্তোলন করলো, তাহলে ক্যাশ টাকা কমে গেল, অন্যদিকে আমার মালিকানা সত্ত্বও কমে গেল। এখন বন্ধুরা দেখেন উদ্বৃত্ত, এই দুইটার বিয়োগফল 500 টাকা, 15,000, 10,000, 10,000, 15,000, 21,500 থেকে 20,500, পাওনাদার 15,000, ব্যাংক ঋণ 15,000। তাহলে আমার টোটাল সম্পত্তি পাশে আমার 50,000 হচ্ছে 50,500, অনুরূপ দায় হচ্ছে আমার 50,500 টাকা। অর্থাৎ আমার সম্পদ ও দায় সবসময় সমান থাকবে, অ্যাসেট ইকুয়াল টু লায়াবিলিটি প্লাস মালিকানা সত্ত্ব। ওকে, তাইলে এটা মিলে গেল। এখন এটাকে আমি এভাবেও করতে পারি, ওইটাকে আমি আরও ডিটেইলস করা যায়। যেমন মূলধনের এইখানে মূলধন থেকে আমি পণ্য ক্রয়টা আমার বাদ দিলাম, পণ্য বিক্রয় যোগ হবে, অন্যান্য ব্যয়টাও বিয়োগ হবে। তো এখানে জাস্ট ওইভাবেই সাজানো আছে, শুধু মানে আলাদা করা, মানে ভেঙে দেওয়া, ভিতরটা ভেঙে দেওয়া। আপনারা এটা দেখলে ক্লিয়ার হবে। ঠিক আছে ভাইরা, যদি হিসাব সমীকরণ বিষয়ে কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন, ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। সাথে থাকার জন্য এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।